আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি অরিন ইশরাত। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। ভারী বর্ষণের ফলে কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, কখন এই ঘটনা ঘটে এবং এখনো উদ্ধার কার্যক্রম চলছে কিনা বিস্তারিত জানাবেন। গতকাল মধ্যরাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে এবং আজ সকাল 6টা থেকে 7টা নাগাদ এই দুটি পৃথক ঘটনায় কক্সবাজার শহরের অদূরে পল্লানকাটা এবং শিকদারপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে এবং এই পৃথক 2 ঘটনায় 2 জন নিহত হয়েছে, একজন নারী এবং একজন শিশু, এবং 2 জনকেই উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে মর্গে রাখা হয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে। এবং কক্সবাজারে এই যে 1 মাসের ব্যবধানে আসলে কক্সবাজার শহরেই 4 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে এবং আরো বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনায় কিন্তু গৃহস্থালী সহ আহতের ঘটনাও রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু এর মধ্যেই প্রায় 1 মাসে 14 জনের মৃত্যু হয়েছে। তো কক্সবাজারে আসলে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেই পাহাড়ি এলাকাগুলোতে এভাবেই ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মানুষ বসবাস করছে এবং সেই সাথে টানা বৃষ্টিপাত হলেই কিন্তু হতাহতের ঘটনা ঘটছে। এবং আজকে যে ঘটনাটি ঘটেছে একদম ভোর 6টা নাগাদ ওই গৃহবধূ তিনি তার ঘরের মধ্যেই ছিলেন এবং হঠাৎ করে যেহেতু পাহাড়ের পাদদেশে ঘরটি ছিল এবং পাহাড়ের কাদামাটি পড়ে সেখানে সেই ঘরটি বিধ্বস্ত হয় এবং সেখানে মাটি চাপা পড়ে ওই গৃহবধূ নিহত হয়। এবং একইভাবে এই পাহাড়ের পাদদেশে আরেকটি ঘটনায় ওই শিশুটি নিহত হয়। শিশুটি ঘুমন্ত অবস্থায় ছিল এবং খুব দ্রুত সময়ে তাদেরকে উদ্ধার করা হলেও কিন্তু তাদেরকে বাঁচানো যায়নি এবং তাদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। তো অরিন, কক্সবাজার থেকে আমার কাছে পাহাড় ধসের ঘটনার এই ছিল সর্বশেষ। সৌরভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন, চট্টগ্রামে শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসের ঘটনায়। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বন্যা পরিস্থিতির খবর জানাতে জামালপুর, পঞ্চগড় ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান, রাশেদুজ্জামান বাবু ও মেহেদি হাসান। প্রথমে চলে যাচ্ছি জামালপুরে। মেহেদি, টানা বৃষ্টিতে যমুনার পানি বেড়ে গিয়েছে, এতে চরম দুর্ভোগে কিন্তু বানভাসী মানুষ। তো সেক্ষেত্রে বন্যার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? উজান থেকে পাহাড়ি ঢল আর বৃষ্টিতে কিন্তু জামালপুরে প্রায় 2 সপ্তাহ যাবৎ জামালপুরের 4টি উপজেলার বিশেষ করে মেলান্দ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জের প্রায় 2 লাখ মানুষ কিন্তু পানিবন্দী। সবচেয়ে আনন্দের সংবাদ ছিল যে গত কয়েকদিন যাবৎ কিন্তু বন্যার যে পানি সেটি কিন্তু যে বিপদসীমার প্রায় 60-70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেটি কিন্তু ধীরে ধীরে কমছিল, যদিও একটু ধীরগতি ছিল। কিন্তু আজকে কিন্তু একটি দুঃসংবাদ রয়েছে, সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় যে বন্যার পানি সেটি কিন্তু বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে এখন বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে 2 লাখ মানুষ, বেশিরভাগ মানুষের কিন্তু যে জীবিকা সেটি কিন্তু কৃষি নির্ভর। এই কৃষি কাজের উপর তারা কিন্তু নির্ভরশীল এবং এই পানিবন্দী হওয়ার কারণে কিন্তু তাদের কোনো কাজকর্ম নেই হাতে এবং এরা কিন্তু দিন আনে দিন খায়, দিনমজুর যাকে বলা হয়। এবং এই বেশিরভাগ মানুষ এখন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। একবেলা খাবারের জন্য তারা হাহাকার করছেন। তারা প্রশাসন সহ, সরকার সহ সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা মানবতার সেবা এগিয়ে আসেন তাদের দিকে কিন্তু তাকিয়ে আছেন। অথচ প্রশাসন কিন্তু বলছে, জেলা প্রশাসন বলছে যে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তৎপরতা রয়েছে, নগদ টাকা রয়েছে, এছাড়া শুকনো খাবার রয়েছে। কিন্তু আমরা কিন্তু বানবাসী মানুষদের খুব কাছ থেকে দেখছি, তাদের দুর্দশা তুলে ধরছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু একবেলা খাবার সেটি কিন্তু তাদের জুটছে না এবং কেউ কিন্তু তাদের খোঁজ খবর নিচ্ছে না। যারা জেলা প্রশাসন বা যারা নেতৃবৃন্দ রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তারা শুধুমাত্র আশ্রয়
কেন্দ্র বা যেখানে তারা একটু মানুষজন একটু বেশি পাচ্ছেন, সেখানে নামমাত্র কিছু ত্রাণ দিয়ে কিন্তু চলে আসছেন। কিন্তু যারা বাড়ি ঘরে আটকে আছেন, পানিবন্দী অবস্থায় আটকে আছেন, এদের কিন্তু খোঁজ খবর কেউ নিচ্ছেন না। এই নিয়ে কিন্তু এই 2 লাখ মানুষ কিন্তু মানবতর জীবন যাপন করছেন। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, এখন সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন প্রায় যারা গবাদি পশু লালন পালন করেন। বাড়ির চারপাশে পানি থাকার কারণে গোখাদ্যের কিন্তু মারাত্মক অভাব এখানে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও জামালপুরে প্রায় 259টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 88টি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু বন্ধ রয়েছে বন্যার পানির কারণে। রাস্তাঘাটের অবস্থা কিন্তু নাজুক এবং আমাদের জেলা কৃষি সম্প্রসারণ যে কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 10,000 হেক্টর জমি এই বন্যার পানিতে তলিয়ে আছে। যদি এটি আরো 2 থেকে 3 দিন যদি এই পানি বৃদ্ধি থাকে বা এরকম থাকে, তাহলে কিন্তু যে বর্তমান যে ফসল যে পাট সেটি কিন্তু আর কৃষকরা ঘরে তুলতে পারবেন না। এতে কিন্তু আমাদের এই জামালপুরের 4টি উপজেলার যে কৃষকরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন শুনবো আমাদের পঞ্চগড়ের বন্যার অবস্থা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাবু। বাবু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন সেখানকার বন্যার পরিস্থিতি সর্বশেষ তথ্য। বাবু। ধন্যবাদ আপনাকে আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন সে আপনার জেলার মতো কিছু আসলে পঞ্চগড়ের অবস্থা কিছুটা আজকে কিন্তু উন্নতি হয়েছে। বিশেষ করে আমি যেখানে আছি করতোয়া নদীর পাড়ে, এই করতোয়া নদী আপনাকে যদি বলি যে আজকে কিন্তু আসলে বিপদ সীমার অনেক নিচ দিয়ে কিন্তু আসলে পানি প্রবাহিত হচ্ছে, যেই কারণে কিন্তু আসলে গতকালকে যদি বলি আসলে গতকালকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ে। বিশেষ করে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে আমরা খবর নিয়েছি, তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে জানিয়েছে প্রায় ভোর থেকে সকাল 10টা পর্যন্ত 124 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এই যখন অবস্থা তখন কিন্তু আমরা দেখেছি যে পঞ্চগড় পৌরসভা, রসটাবাগ, তারপরে কামাতপাড়া, উত্তর জালাসি, হঠাৎপাড়া থেকে শুরু করে আটোয়ারি উপজেলার সাতখামার, পৌরসভার ইসলামবাগ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আসলে প্লাবিত হয়েছে, যেই কারণে কিন্তু অনেক এলাকায় আসলে নিমজ্জিত ছিল, জলবদ্ধতা ছিল, অনেকটা হাঁটু থেকে পানি থেকে কোমর অবধি কিন্তু আসলে বৃষ্টিপাত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে এই বন্যা শুরু হওয়ার সাথে সাথেই আমরা দেখেছি যে একজন আনসার সদস্য মাছ শিকার করতে গিয়ে কিন্তু আসলে জলডুবি হয়ে কিন্তু আসলে মারা গেছে। এইরকম একটি অবস্থা, অর্থাৎ পঞ্চগড়ের প্রত্যেকটি এলাকায় আমরা দেখেছি যে আসলে জলাবদ্ধতা এখন পর্যন্ত রয়েছে। অনেক এলাকায় আসলে এখন পর্যন্ত কোমর অবধি পানি রয়েছে, যেই কারণে সেইখানকার মানুষ আসলে বলছে যে আমরা ট্যাক্স দিই, ভোট দিই, কিন্তু আসলে আমাদের যে উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু আসলে এখানে নেই। পঞ্চগড় পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু আসলে সেদিকে নজর নেই, যেই কারণে আমরা ত্রাণের কথা যদি বলি আসলে সরকারিভাবে তেমন ত্রাণ বরাদ্দ না হলে স্থানীয় এমপি নাইমুজ্জামান ভূঁইয়া তিনি কিন্তু আসলে প্রথম দফায় যে বন্যা হয়েছে সেই বন্যায় কিন্তু আসলে ত্রাণ কিছুটা বিতরণ করেছে, যেটি কি আসলে কিন্তু এই বন্যার্তদের জন্য কিন্তু আসলে যথেষ্ট নয়। সেই কারণে তারা দাবি জানিয়েছে যে আমরা ত্রাণ চাই না, কি আমরা চাই হচ্ছে যে ড্রেনের ব্যবস্থা, সব কালভার্ট থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থা। এর পাশাপাশি আমরা দেখেছি যে অনেক এলাকায় আসলে জলবদ্ধতার কারণে আসলে রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু নষ্ট হয়ে গেছে। বিশেষ করে আপনারা জানেন যে এখানে কৃষি প্রধান এলাকা, এই কৃষি প্রধান এলাকায় অনেক এলাকায় কিন্তু এখনো বড় চারার যে বীজতলা, সেই বীজতলা কিন্তু আসলে জলে তলে থাকায় নষ্ট হয়ে গেছে, যেই কারণে কিন্তু বীজ সংকটে পড়বে বলে অনেকে আশঙ্কা করছে। এর পাশাপাশি অনেকেই কিন্তু আসলে বড় চারা রোপণ এখন পর্যন্ত করতে পারেনি, কারণ অতিরিক্ত পানি থাকার কারণে কিন্তু আসলে বড় চারা রোপণ করা সম্ভব হচ্ছে না, যেই কারণে কিন্তু আসলে এবারে কিন্তু আসলে আরো যদি বন্যা বাড়ে বা বৃষ্টিপাত ভারী ধরনের হয় সেই ক্ষেত্রে কিন্তু এই বড় চাষাবাদের ব্যাহত হবে বলে জানিয়েছে। সেই ক্ষেত্রে যে উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হবে। অর্থাৎ কৃষি অফিস বলছে যে আসলে এখন পর্যন্ত ক্ষতির কোনো সম্ভাবনা তারা দেখেনি বা পায়নি। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে বন্যা পরিস্থিতি জানাতে আছেন মেহেদী। আপনার জেলায় বন্যা পরিস্থিতি কেমন জানাবেন?
বাবু, দেখুন সুনামগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এখন। যেহেতু সুনামগঞ্জ হাওর অঞ্চল আপনি জানেন, এই হাওর অঞ্চলে কিন্তু প্রায় 6 মাস হাওরে সুনামগঞ্জের যে হাওরগুলো পানিতে টইটম্বর থাকে এবং এটিকে আসলে হাওরে ভরা যৌবন আমরা বলি। এই যার কারণে এখনের যে পানি আছে সেই পানিটাকে আমরা স্বাভাবিক পানি বলছি। এবং যেটি ভয়ের বিষয় হচ্ছে সুনামগঞ্জ কিন্তু গত 2 দফায় বন্যা প্লাবিত হয়েছিল, যার কারণে আসলে মানুষের মনে একটি শঙ্কা সবসময় থাকে বৃষ্টি হলেই বন্যা হওয়ার একটি সম্ভাবনা মনে করেন তারা। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে 260 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন এবং ভারতের চেরাপুঞ্জিতে 310 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো এই বৃষ্টি আসলে এত ভারী বৃষ্টি যে ভয়ের কারণ বলে তারা বলছেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এই বৃষ্টিপাত সকাল থেকে থেমে গেছে এবং গতকালকে রাত্রে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত থেমে যাওয়ার কারণে কিন্তু আবার পানি স্বাভাবিক হচ্ছে। এবং গত 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি প্রায় 20 সেন্টিমিটার বেড়েছে, অর্থাৎ এখনো কিন্তু বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী 24 ঘন্টা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গত 24 ঘন্টা যে বৃষ্টিপাত হয়েছে সেটি আসলে আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথেই এই পানিটা কমে যাবে এবং আরো পরিস্থিতি আরো স্বাভাবিক হবে। এবং আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বৃষ্টিপাত আসলে ভয়ের কোনো কারণ নেই, বন্যার পরিস্থিতি আসলে এখনই হচ্ছে না বলে তারা বলছেন। যদি বৃষ্টিপাত আরো বেশি হয় এবং স্থায়িত্ব বেশি থাকে তার ফলে হয়তো বন্যার পরিস্থিতি হতে পারে, তবে এখন বন্যার কোনো শঙ্কা তারা দেখছেন না। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জে কিন্তু গত 2 দফা বন্যায় প্রায় 250 কিলোমিটার সড়কের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 8000 পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 2000 হেক্টর ফসলি ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সব মিলিয়ে আসলে এখন সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বললেই চলে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। অরিন। কোটা সংস্কারের দাবিতে বিকেলে বাংলা ব্লকেট কর্মসূচি, এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আজ কি কি কর্মসূচি রয়েছে আন্দোলনকারীদের, বিস্তারিত জানাবেন। আজকে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ময়মনসিংহের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলন কর্মসূচি শুরু করবেন, অর্থাৎ কিছুক্ষণ পর আনন্দমোহন কলেজের শিক্ষার্থী সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু নগরীর টাউন হল প্রাঙ্গণে তারা শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছেন। তারা বলছেন তাদের একটাই দাবি, অর্থাৎ কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। এছাড়াও আপনি জানেন যে ময়মনসিংহে কোটা সংস্কার আন্দোলনে কিন্তু গতকালকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, এছাড়াও ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি কিন্তু পালন করে আসছেন শিক্ষার্থীরা। এবং ময়মনসিংহে 2টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু একেবারেই আন্দোলন মুখর হয়ে উঠেছেন এবং তারা বলছেন তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু শুরু হবে। আমি এখন রয়েছি ময়মনসিংহের আনন্দমোহন কলেজ প্রাঙ্গণে রয়েছি, এখানে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, অর্থাৎ কোটা আন্দোলনের যে সমন্বয়কারী আছেন, আমরা একটু যুক্ত হতে চাই। আপনারা তো 11টায় সময় দিয়েছেন যে আজকের আন্দোলনে এবং এখনো পর্যন্ত আপনারা আন্দোলন শুরু করেন নাই, আপনাদের এই আন্দোলন কখন শুরু হবে? জি ধন্যবাদ আপনাকে। আমরা 11টায় যে সময় দিয়েছি সেটা হচ্ছে আমাদের অবস্থান কর্মসূচি পালন করব, আর সারা বাংলা ব্লকেটের যে কর্মসূচি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে সেটা আমরা 3টার পর থেকে শুরু করব। যেহেতু এইচএসসি পরীক্ষা চলছে সব ময়মনসিংহ সকল কলেজগুলোতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র, সেক্ষেত্রে তাদের কথা বিবেচনা করেই আমরা অবস্থান কর্মসূচি 11টায় দিয়েছি এবং অবরোধ যে কর্মসূচি যে বাংলা ব্লকেটের যেটা সেটা আমরা 3টা থেকে পালন করব।
এই যে আন্দোলন কর্মসূচির কারণে সাধারণ মানুষ তো অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ে, আসলে সেই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? হ্যাঁ, সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে সেটা আসলে সেটার দায় আমরা নিব না, সেটার দায় সরকারকে নিতে হবে। কারণ সাধারণ জনগণের এই ভোগান্তি এটা সরকার তৈরি করেছে। সরকার আমাদের যে দাবি, আমরা যেটা চাই যে 56% যে কোটা, সেই কোটার সংস্কার চাই আমরা তো কোটা বাতিল চাই না। কোটার যে সংস্কারের যে দাবি আমাদের, সেটা আদালত যেটা রায় দিয়েছে, সেটা রায় আমরা গতকালকে শুনেছি। তারা 1 মাসের যে একটা রায় দিয়েছে। আমরা চাই সংসদে বিল পাশ করে সেটার একটা সুষ্ঠু সমাধান হোক। যতদিন পর্যন্ত সংসদে বিল পাশ না করে এটার সমাধান করছে, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীরা বলছিলেন যে তারা কিন্তু অর্থাৎ কোটা আন্দোলনের যে সমন্বয়কারী রয়েছেন তিনি কিন্তু বলছিলেন তাদের এই যৌক্তিক দাবি যতদিন পর্যন্ত না সরকার মেনে নিচ্ছেন ততদিন পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। অর্থাৎ এতে সাধারণ মানুষের ভোগান্তির কথাও কিন্তু তিনি স্বীকার করেছেন এবং সেই বিষয়টি কিন্তু সরকারকে দেখার কথা কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি রেলপথ অবরোধ এবং মহাসড়ক অবরোধ এবং বিভিন্ন মোড়ে মোড়ে আন্দোলনের কারণে কিন্তু একেবারেই সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং যদিও সাধারণ মানুষ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের পক্ষে কিন্তু অনেকেরই অবস্থান রয়েছে এবং তারাও বলছেন শিক্ষার্থীরা যে দাবিতে আন্দোলন করছে সেটি অত্যন্ত যৌক্তিক এবং সেই দাবিগুলো সরকার মেনে নিয়ে কোটা সংস্কার কিভাবে করা যায় সেই বিষয়টি যেন চিন্তা ভাবনা নিয়ে অচিরেই শিক্ষার্থীদের ক্লাসে ফেরান, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ বলছিলেন। এবং আমরা দেখেছি আজকে আনন্দমোহন কলেজ, মোমেন্নেছা সরকারি মহিলা কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা টাউন হল প্রাঙ্গণে জড়ো হয়ে তারা তাদের অবস্থান কর্মসূচি করবেন এবং সারা দেশে যে বাংলা ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু 3:30টার দিকে শুরু হবে। সেখানেও কিন্তু শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা তাদের কর্মসূচি পালন করবেন এবং সেই কর্মসূচিকে কিন্তু এখনো পর্যন্ত ময়মনসিংহের বিভিন্ন জায়গায় যে কর্মসূচি পালন হচ্ছে সেই কর্মসূচি আমরা দেখেছি একেবারেই শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা পালন করছেন এবং প্রশাসনও তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। অর্থাৎ এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা পাইনি। অর্থাৎ আমরা দেখেছি যে আনন্দমোহন কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সময় তারা অভিযোগ করে আসছেন যে এই আন্দোলন কর্মসূচিতে ছাত্রলীগের বিরুদ্ধে তাদের একটি অভিযোগ যে ছাত্রলীগ বিভিন্ন হলে গিয়ে নিষেধ করছে আন্দোলন কর্মসূচিতে, সাধারণ শিক্ষার্থীরা যেন অংশগ্রহণ না করে সেই বিষয়টি কিন্তু তারা বলে আসছিলেন। তারপরেও কিন্তু তাদের নিষেধাজ্ঞা অমান্য করে এবং অনেকেই কিন্তু প্রয়োজনের তাগিদে এবং তারা বলছেন যে এই যে বৈষম্যমূলক কোটা সেটি যে যতদিন পর্যন্ত না সংস্কার হবে ততদিন পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি রয়েছে সেই আন্দোলন কর্মসূচিতে কেউ বাধা দিয়ে তাদেরকে রুখতে পারবে না, সেই বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা বলছিলেন। এবং আমরা দেখছি সেই আন্দোলনগুলো কিন্তু একেবারেই সাধারণ মানুষ সহ এবং অনেকেই কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন সেটি কিন্তু অনেকেই সমর্থন করেন, যার কারণে অনেক ভোগান্তির পরেও কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন চলমান সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে সেটি আমরা লক্ষ্য করেছি। এবং শিক্ষার্থীরা এও বলছেন যে তাদের দাবি দেওয়া যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু চলমান থাকবে এবং তারা প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি কিন্তু তারা দিবেন সেই বিষয়টি বলছিলেন। আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের কোনো কর্মসূচি রাখেননি। অর্থাৎ গতকালকে আমরা দেখেছি টানা 6 ঘন্টা ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন অবরোধ করে কিন্তু তারা অনেকটাই সাড়া ফেলেছিলেন এবং সাধারণ মানুষের কিন্তু অনেকটাই ভোগান্তি হয়েছিল এবং বিভিন্ন স্টেশনে কিন্তু অনেক ট্রেন আটকে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি হয়েছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং শিক্ষার্থীরা বলছেন প্রয়োজনে তারা হরতালের মতো কর্মসূচিতে যাবেন যদি অচিরেই সরকার তাদের কোটা সংস্কার আন্দোলনের দাবি যে যৌক্তিক দাবি যদি না মেনে নেয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহের কোটা সংস্কার আন্দোলনের আজকের কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চালের বাজার দর সম্পর্কে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে চালের দাম কেমন দেখছেন এবং ক্রেতারা কি বলছেন এ নিয়ে?
অরিন, বড় মৌসুম শেষ না হতে হতেই কিন্তু কুষ্টিয়ার চালের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। অর্থাৎ সব ধরনের চালের দামই প্রায় কেজিতে বেড়েছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার চালের পৌর বাজারে। আমি যদি এ বাজারের আজকে আপনাকে বাজার দর জানাই, যেমন মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকা কেজি দরে। এছাড়া কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং মোটা 28 যে চাল সেটি কিন্তু কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। আর সবচেয়ে বেশি যেটি বেড়েছে সেটা হচ্ছে বাসমতি চাল, যেমন এটি প্রায় 90 টাকার ঘরে থেকেছে, অর্থাৎ 10 থেকে 12 টাকা কেজিতে বেড়েছে। আসলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আসলে এই যে দফায় দফায় চালের দাম বাড়ছে, এ নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা বলছে যে আসলে এই দ্রব্যমূল্যের এমনিতেই ঊর্ধ্বগতি, এর মধ্যে যদি চালের দাম বাড়ে তাহলে কিন্তু তাদের আয় ব্যয়ের যে সমন্বয় সেটা হবে না, এক প্রকার অসহায় হয়ে পড়বেন তারা। তবে এ বিষয়ে আমরা আসলে কেন দাম বাড়লো, কি কারণে দাম বাড়লো, এ বিষয়ে খুচরা বিক্রেতাদের সাথে কথা বলছি। খুচরা বিক্রেতারা কিন্তু একেবারে দায় নিতে নারাজ। তারা বলছে যে আসলে মিলগেট থেকে যে দামে তারা কিনছে সেই দামেই কিন্তু বিক্রি করছে। আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে কোন চালের দাম কি পরিমাণ বাড়লো এবং এই দাম বাড়ার কারণ কি? আসলে আমাদের তো ভরা মৌসুম এখন ধানের, যেহেতু চৈত মাসের, তে সেক্ষেত্রে এখনো ধান মাঠে আছে। তারপরও যে এই যে চাউলের দামটা বৃদ্ধি, কেজিতে 2 টাকা 3 টাকা, এবং বিশেষ করে বাসমতিতে 10 থেকে 12 টাকা, এটা আসলে এটা খুব অস্বাভাবিক। তে সরকারকে আমি বলবো যে এটা খুবই অতি জরুরি, চাউল বিশেষ করে চাউলের উপরে একটু নজর দেওয়া উচিত। আসলে চালের দাম বাড়ার পিছনে মিল মালিকরা কি বলছে, কেন চালের দাম বাড়লো? আসলে আমরা মিলে চাউল কিনতে গেছিলাম, বুঝছেন। তে মিলারদের কাছে যখন আমরা কিনতে গেলাম, তো আমরা তো গাড়ি ধরে চাল কিনি, তো চাউল কিনতে গেলাম, তো আমরা মিলে যাওয়ার পরে তারা বলছে যে কেজিতে 2 থেকে 3 টাকা বাড়ছে। আর বাসমতির কথা জিজ্ঞেস করলাম, আমরা 80 টাকা বেচলাম, বর্তমানে বাসমতি কিনতে গেলাম 88 টাকা তারা দাম চাই। সেক্ষেত্রে 8 টাকা পার কেজিতে বেশি, এটা তো একটা মগের মূল্য হতে পারে না। যে আসলে মিলাররা, প্রত্যেকটা মিলাররা দেখি বড় বড় মিলাররা, এরা এখন ধান এক হাতে করে তারা এই একটা কৃত্রিম সংকট করে এটা বেচার একটা পায়তারা করছে। তবে অতি দ্রুত সরকার যদি এটা পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় চাউলের বাজার অনেক ভয়াবহ অবস্থা ডেকে আনবে। যেমনটি শুনছিলেন এই খুচরা বিক্রেতা যেটি বলছিল, যদি চালের বাজার এখনই নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু চালের দাম আরো বাড়বে বলেই তারা বলছেন। আর এখানে তারা বলছেন যে আসলে এখানে তাদের কোনো হাত নেই, কারণ তারা মিল থেকেই বেশি দামে কিনছে বলেই তাদের কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আসলেই আমি এ বিষয়ে যারা মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। মিল মালিকদের কিন্তু সেই বরাবরের মতো একই অজুহাত যে ধানের দাম বেড়েছে, তার কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যে কারণে কিন্তু তারা বাড়তি দামে বাজারে চাল ছাড়তে বাধ্য হচ্ছে। তবে আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই কিন্তু কোনোভাবেই চালের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অর্থাৎ একের পর এক মিল মালিকরা কিন্তু তাদের সিন্ডিকেট করে এই চালের দাম বাড়িয়ে দিচ্ছে। কখনো ধানের দাম বেশি, কখনো উৎপাদনের অজুহাত দেখিয়ে কিন্তু এই চালের দাম বাড়িয়ে দিচ্ছে। তবে এ বিষয়ে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, যে খাদ্য বিভাগের সাথে কথা বলেছি। খাদ্য বিভাগ যেটি বলছে যে আসলে চালের দাম নিয়ন্ত্রণে কিন্তু তারা প্রতিনিয়তই বাজার তদারকি করছেন এবং মিলগুলোকে তদারকি করছেন। যদি কেউ বাড়তি দামে চাল বিক্রি করে এবং তাদের ধানের সাথে যদি চালের দামের কোনো সমন্বয় না থাকে বা বেশি হয়, তাহলে কিন্তু তারা জরিমানার আওতায় আনছেন। তবে আমরা বাজার ঘুরে যেটি দেখেছি, হঠাৎ করেই সব ধরনের চালের দামই কিন্তু 2 থেকে 10 টাকা থেকে 12 টাকা পর্যন্ত বেড়েছে। আর অস্বাভাবিকভাবে রেকর্ড পরিমাণ চালের দাম বেড়েছে হচ্ছে বাসমতি চাল। যে চাল কিছুদিন আগেও কিন্তু 76 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু এখন বাজারে 88 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চালের এভাবে অস্বাভাবিক দাম বৃদ্ধিতে কিন্তু অসহায় হয়ে পড়েছে সাধারণ ভোক্তারা। তাই তারা বলছে যত দ্রুত সম্ভব এই চালের বাজারটি নিয়ন্ত্রণ করার কথা। আর আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে আসলে এই যে কুষ্টিয়া বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগরে। এই খাজানগরে প্রায় 200 থেকে 300 চাল কল রয়েছে। এখানে প্রতিদিন 600 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি কুষ্টিয়ার চালের বাজারের অস্থিরতা দেখা দেয়, তাহলে কিন্তু দেশের চালের বাজারের অস্থিরতা দেখা দেবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। অরিন। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া চালের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে চট্টগ্রাম থেকে সহকর্মী একেএম নাজিম, বরিশাল থেকে শফিক মুন্সি এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। শুরুতে যাচ্ছি নাজিমের কাছে। নাজিম, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার পরিস্থিতি এবং দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ আপনাকে। আসলে বাজার নিয়ে কোনো ধরনের সুখবর আমরা দিতে পারছি না, কারণ বাজারে যেসব নিত্য প্রয়োজনীয়
সবজি রয়েছে সেগুলো প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম 1 থেকে 2 টাকা করে বাড়ছে। কারণ আমরা সকাল থেকে যে বাজারটিতে রয়েছে চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ বাজার, এই বাজারে সকাল থেকে আসলে যেটি দেখেছি এখানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, মানে গত সপ্তাহের তুলনায় আলু কেজি প্রতি 2 থেকে 3 টাকা করে বেড়েছে। পাশাপাশি বেগুন বিক্রি হচ্ছে এখানে 80 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 70 টাকা, কলা বিক্রি হচ্ছে আপনার 80 টাকা, করলা 70 টাকা, পটল 80 টাকা, শসা 120 টাকা, টমেটো 120 টাকা। আসলে বলতে গেলে এখানে 80 থেকে 80 টাকার নিচে কোনো ধরনের সবজি নেই। এতে করে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন আসলে বৃষ্টি বাদলের কারণে যে মানে সংকট, সরবরাহ সংকটের কারণে মূলত এসবের দাম বাড়ছে। আমরা আসলে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন আসলে সংকটের যে কথাটা বারবার বলা হয়, মূলত সংকটের অজুহাত দেখিয়ে প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম তারা বাড়িয়ে দিচ্ছে। এতে করে সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তাদের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে। তবে আমরা এখানে এসে যেটি জেনেছি যেসব কাঁচা সবজি রয়েছে সেগুলো চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে এই শহরে প্রবেশ করে, কিন্তু প্রবেশ করার ক্ষেত্রে পথে পথে গাড়িতে চাঁদাবাজি সহ আসলে বিভিন্ন হাত বদল হওয়ার কারণেই এসব পণ্যের দাম কেজি প্রতি 3 থেকে 4 টাকা করে প্রতিনিয়ত বাড়ছে। এতে করে সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তাদের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে। কারণ যেভাবে নিত্য প্রয়োজনীয় এসব সবজি জাতীয় পণ্যের দাম বাড়ছে, এতে করে যারা নিম্ন আয়ের বা নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন তাদের আসলে কোনো ধরনের পরিবর্তন হয়নি বা তাদের টাকা পয়সার কোনো ধরনের উন্নতি হয়নি, তাই তাদের মাঝে নাভিশ্বাস তৈরি হচ্ছে। আরেকটি বিষয়, এই বাজারে আমরা দেখেছি এখানে ডিম বিক্রি হচ্ছে আপনার 13 থেকে 14 টাকা করে, এবং অন্যান্য যেসব সবজি রয়েছে গাজর, শসা, কদু, আসলে কচু থেকে শুরু করে সিম, সবগুলো সবজি 100 টাকার উপরে। নতুন কিছু সবজি এই বাজারে আমরা দেখতে পাচ্ছি, করলা থেকে শুরু করে পরুল, এইসব সবজি এখানে 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। তাতে করে যারা নিম্ন আয়ের মানুষ হচ্ছে তাদের আসলে কেনার তেমন সামর্থ্য নেই, কারণ 100 টাকার উপরে যে সবজি সেগুলো খুব কম সংখ্যক মানুষই ক্রয় করতে পারছেন। তাতে করে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মাঝে আসলে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছেন, কারণ এইভাবে যদি প্রতিনিয়ত সবজির দাম বাড়তে থাকে তাতে করে সাধারণ মানুষের নাভিশ্বাস আরো বাড়ছে। তো তারা যেটি বলছেন বাজার নিয়ন্ত্রণ আসলে সরকারের পক্ষ থেকে বা বাজার নিয়ন্ত্রণকারী যতগুলো সংস্থা রয়েছে তারা যেন এইসব বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ করে। আমরা দেখি মাঝে মধ্যে বক্তব্য তাদের অভিযান আরো প্রতিনিয়ত করার দরকার বলে এখানকার বক্তা সাধারণ মনে করছেন। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, সেখানকার বাজার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। অরিন, সরকারিভাবে একটা সময় স্লোগান দেওয়া হতো যে ভাতের উপর চাপ কমান, বেশি করে আলু খান, কিন্তু যখন 1 কেজি চালের দামে ভোক্তাকে 1 কেজি আলু কিনতে হচ্ছে তখন কিন্তু বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা হিসেবে কিন্তু বগুড়ার নাম শুরুতেই থাকে। সেই বগুড়ায় খুচরা পর্যায়ে পাখরি আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে 70 টাকা করে, এবং যে হল্যান্ডার স্টিক আলু রয়েছে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে সেটি কিন্তু 60 টাকা করে। যদিও আমি যে বাজারে দাঁড়িয়ে আছি রাজাবাজার, এই বাজারে পাইকারি পর্যায়ে যে আলুর দাম, সেই আলুর দাম কিন্তু স্টিক আলু বিক্রি হচ্ছে 52 টাকা, এবং পাকড়ি যে আলু সেই আলু বিক্রি হচ্ছে 64 টাকা। একটি পরিসংখ্যান আপনাকে একটু জানাই অরিন, বগুড়ার যে এবারের মৌসুমে কৃষকদের সাথে যখন আমার আলুর যখন প্রথম মৌসুম আসে তখন কথা হয়েছিল প্রতি কেজি আলু উৎপাদনে তাদের কিন্তু খরচ হয় 17 থেকে 18 টাকা, এবং যে এবার কৃষকদের কাছ থেকে যে ব্যবসায়ীরা আলু কিনেছে তা কিন্তু সর্বোচ্চ 25 থেকে 27 টাকা পর্যন্ত, এবং গতকাল পর্যন্ত পাইকার যে ব্যবসায়ীরা তারা কিন্তু স্টোর থেকে আলু কিনেছে 45 টাকা পর্যন্ত, 44 এবং 45 টাকার ভিতরেই ছিল। এরপরে আড়তদারদের এজেন্ট, কমিশন, ক্যারিং কস্ট সহ নানা খরচ যুক্ত করে কিন্তু পাইকারিতে 52 এবং এই স্টিক আলু খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 60 টাকা। এবং বিভিন্ন পরিসংখ্যান যেটি বলছে যে আলু উৎপাদনের শীর্ষ একটি জেলা এই বগুড়া, তাহলে এই জেলার মানুষকে 60 কিংবা 70 টাকায় আলু কেন কিনে খেতে হবে, এই প্রশ্নের উত্তর আসলে আমরা কারো কাছেই সঠিকভাবে পাইনি। এবং আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে দিই অরিন, কাঁচামরিচের বাজার, বগুড়ায় কিন্তু কাঁচামরিচের বাজার গেল 2-3 সপ্তাহ ধরেই
ডাবল সেঞ্চুরি করেছে। আজকের বাজারে পাইকারিতে মরিচ বিক্রি হচ্ছে 220 টাকা করে এবং খুচরা বাজারে সেই একই মরিচ বিক্রি হচ্ছে 240 টাকা। প্রাকৃতিক যে কারণ খরা এবং কিছুদিন আগে টানা বর্ষণ, এই দুইটি কারণে কিন্তু মরিচের বাজারের এই উত্থান পতন হয়েছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছে। আমরা একটু আলুর বাজার নিয়ে সরাসরি কথা বলবো একজন স্টোর মালিকের সাথে, যিনি এই রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। কেন বগুড়াবাসীকে আলু উৎপাদনের শীর্ষ জেলা হওয়া সত্ত্বেও এত টাকা দিয়ে আলু খেতে হবে, উত্তরটি একটু জানার চেষ্টা করব। জনাব পরিমল, যদি একটু আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে এবার স্টোর যে আলুগুলো রাখা হয়েছে, আমাদের স্টোরে যারা আলুগুলো যে ব্যবসায়ীগুলো বা কৃষকদের আলু রেখেছে, আমাদের তো স্টোরের মালিক যারা আমরা আছি, আমরা তো ধরেন যে ভাড়ার টাকার মানে স্টোরদের ভাড়া দিচ্ছি 300 টাকা আমরা ভাড়া পাচ্ছি। কিন্তু আসলে আপনার যে কৃষক যে আলুগুলো রেখেছে, আপনি কিছুদিন আগে বললেন 27 টাকা, প্রথম দিকে যারা আলু রেখেছে তারা 27 টাকা রেখেছে। আলুর বাজার বড় কিন্তু বেড়ে গিয়েছিল, আপনারা জানেন। তাদের কিন্তু আলু প্রায় 32-33 টাকা মতো আলু তারা স্টোরে রেখেছে। এখন আমার কথা হচ্ছে যে এটা নিয়ে আমরা কিছুদিন আগে ডিসি অফিসে মিটিংও করেছিলাম আলু বিষয়টা নিয়ে। এখানে কৃষি দপ্তর যেটা বলতেছে 12 লাখ টন আলু আমাদের হয়েছে, কিন্তু আমরা সে 12 লাখ টনের হিসেব এখন মিলে পাচ্ছি না। কারণ আমাদের বগুড়া জেলায় হিমাগার যেগুলো আছে, আমরা ডিসি সাহেবকে হিসেব দিয়েছি প্রতিটা হিমাগারে আলু কি পরিমাণ আছে। কোনো হিমাগারে কিন্তু বগুড়াতে কোনো হিমাগারে কিন্তু পর্যাপ্ত ভরা ছিল না। প্রতিটা হিমাগারে কিন্তু আলু 70%, 80%, 85% স্টোরে ভরা আছে, 20%, 35% আর আলু স্টোর খালি আছে। এটা কিন্তু আমরা হিসেব দিয়েছি, আমরা মিটিং এ কিন্তু দিয়েছি। এখন আমাদের স্টোরে যারা আলু যারা মজুদ রেখেছে, তারা প্রতিদিন আলু এখানে আসে বিক্রি করে 44 টাকা, 45 টাকা বিভিন্ন দামে বিক্রি করতেছে। সেই আলুগুলো আবার আমাদের এই বাজারে, আমার এই বাজারে নিয়ে এসে আবার সেটা 52 টাকা বিক্রি। কারণ একটা আমাদের এখানে স্টোর যেটা বিক্রি হয় 45 টাকা কাঁচা আলু বাড়ার ঢালার পরে সে আলু কিছু শর্টেজ হয়, কিছু পচাতে ফেলে দেয়, কেয়ারিং কস্ট থেকে এদের নিয়ে কিন্তু আমরা হিসাব করে দেখেছি এদের 47 থেকে 48 টাকার মতো পড়ে যায় টোটাল। এখানে তারা 3 থেকে 4 টাকা কেজি লাভ করে বাজার ব্যবসা করতেছে। আমরা চেষ্টা করতেছি বাজারটা স্থিতিশীল রাখার জন্য। আমরা আরো চেষ্টা করতেছি, ধরেন যেন আমি কি প্রতিদিন এসে মনিটরিং করি যে আমার স্টোরে যে দাম কিনে নিয়ে এসে পরে এখানে বাজারে কোনো মানে দ্রুতগতির দাম বেশি করতেছে কিনা সেটা আমরা সবসময় কিন্তু খেয়াল রাখতেছি। বাজারে আমাদের যেন প্রবলেম নয় আমরা খেয়াল রাখতেছি, এবং আমি জেলা পরিষদকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি যেন বাজার মনিটরিং ঠিক মতো করে। জনাব পরিমল, আপনাকে ধন্যবাদ। অরিন, যেটি বাস্তব চিত্র, এই বাজার সহ বগুড়ার যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের যেটি কথা, যে মনিটরিং ব্যবস্থা শুধু এই তৃণমূলে নয়, মনিটরিং ব্যবস্থা শুধু এই ছোট ছোট ব্যবসায়ীদের নয়, আলুর বাজার সহ সার্বিক পণ্যের মনিটরিং কার্যক্রম শুরু করা হোক। আলুর কোল্ড স্টোরেজ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী যারা হাজার হাজার বস্তা বিভিন্ন জায়গায় মজুত করেছে সেগুলোকে মনিটরিং এর আওতায় আনা হোক, এবং সাধারণ ভোক্তাদের একটি নির্দিষ্ট দামে তারা যেন সাধ্যের মধ্যে এই নিত্য প্রয়োজনীয় সবজিগুলো কিনতে পারে, সেটি প্রত্যাশা সকলের। অরিন, বগুড়ার রাজাবাজার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ আলু এবং কাঁচামরিচের দাম দর নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে এবার বরিশাল থেকে যুক্ত হবেন শফিক মুন্সি। শফিক, সেখানে বাজার দরে কি খবরাখবর রয়েছে আপনার কাছে, জানাবেন। বরিশালের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বাজার আছে সেগুলো কিন্তু বেশ উত্তাপ ছড়িয়েছে চলতি সপ্তাহে, এবং গত সপ্তাহের তুলনায় সবকিছুর দামই বেশ চড়া আমরা দেখেছি। আমরা বিশেষ করে আজ বরিশালের যে মাছের বাজার আছে, বাংলা বাজারে অবস্থিত, সেখানে এসেছি। আপনি জানেন যে বরিশাল একটি নদী বিধৌত অঞ্চল, জলাশয় বিধৌত অঞ্চল। এই অঞ্চলে স্বাভাবিকভাবেই অনেক বেশি মাছ পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মাছের সরবরাহ আজ বেশ ভালো থাকলেও দাম মোটামুটি কিছুটা নাগালের বাইরে বলাই আসলে চলে। আমরা যেটা দেখেছি যে এই বরিশালের বাজারে পাঙাশ মাছ 180 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে, যেটা আসলে গত সপ্তাহে প্রায় 150 থেকে 160 টাকা আসলে কেজি ছিল। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো যে আজ বাজারে কি কি মাছের সরবরাহ বেশি আছে এবং কোনটার দাম কেমন। চাষের মাছটাই বেশি দাম, এটার দামই কম। কি কি মাছ আছে দাম কেমন? দাম হইলে আপনার রুই মাছ আছে 300 থেকে 350 টাকা কেজি, কাতল মাছ 400 থেকে 450 টাকা কেজি, আর সাগরের মাছটার দাম একটু বেশি, চিংড়ি মাছ 700 টাকা কেজি, আর তেলাপিয়া আছে 250 টাকা কেজি, আর আপনার কুলান্ডানি মাছ আছে 500 টাকা কেজি। সাগর রূপচাঁদা মাছ 600, 650, 500, বড়টা 800 টাকা।
এগুলো 700 টাকা, 750 টাকা, 650 টাকা, যার যে যেরকম পাওয়া যায় এই ধরনের দাম আছে। আমরা আসলে একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে বাজারে আজ কি কি মাছের সরবরাহ বেশি এবং কেমন দাম, এবং সবকিছুর দামই কিন্তু আসলে গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তি, তেমনটাই আসলে দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করব আসলে একজন ক্রেতার সাথে কথা বলার, যে আমাদেরকে একটু জানাবেন, আমরা সরাসরি সম্পর্কে যুক্ত আছি, মাছের দাম আজ কেমন, আপনাদের সাধ্যের মধ্যে আছে কিনা। কিনতে তো খুবই কষ্টকর, বুঝছেন, অনেক দাম, গরিবের কেনার মতো শক্তি নেই, এটাই বলছি। আমরা আসলে একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি বেশ আক্ষেপ এবং বেশ অভিমানের কণ্ঠেই আসলে বললেন যে ক্রেতা হিসেবে তার যে সাধ্য, সেই সাধ্যের বাইরে আসলে এই প্রয়োজনীয় যে দ্রব্যাদি, একই সঙ্গে মাছ মাংসের বাজারের অবস্থানটি রয়েছে, এবং তিনি জানালেন যে তার আসলে এভাবেই জীবন চালাতে, বাজার করতে বেশ কষ্টের সম্মুখীন হচ্ছে। আমরা আরেকজন বিক্রেতার সাথে শুধু কথা বলার চেষ্টা করব, যে আপনার কাছে যে এই তেলাপিয়া মাছগুলো, তেলাপিয়া 280 টাকা, রুই মাছ আছে 350, চিংড়ি আছে 750। আমরা আসলে বরিশালের যে মাছের বাজার সেটি দেখানোর চেষ্টা করছিলাম আমাদের দর্শকদের। তো বরিশাল বাংলা বাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। অরেঞ্জ শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।